হে মাই ফ্রেন্ড, বাংলাতে এই প্রথমবার রবার্টি কিওস্কির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কি শেখায় যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণী শেখায় না। এর প্রত্যেকটি কথার উত্তর আপনারা এই বইতে পাবেন। তাই এই বইটি পার্টে পার্টে নিয়ে আসছি আমি আপনাদের কাছে। আপনারা প্রত্যেকটি অধ্যায় শুনতে থাকুন এবং শিখুন কিভাবে ধনী ব্যক্তিরা তাদের সন্তানদের কি শিখিয়ে বড় করে, যারা গরিব তারা কেন তাদের সন্তানদের সেই কথা বলে শেখায় না বা বড় করায় না। আজ শুনবেন ষষ্ঠ অধ্যায়, পঞ্চম শিক্ষা, ধনীরা অর্থ তৈরি করে। গত রাত্রে আমি লেখা থেকে ছুটি নিয়ে এক অল্প বয়স্ক ছেলে আলেকজান্ডার গ্রাহাম বেলের ইতিহাসের বিষয়ে একটা টিভি প্রোগ্রাম দেখছিলাম। বেল তখন তার টেলিফোনের পেটেন্ট নিয়েছেন আর বড় বিপদে পড়েছেন। তার নতুন আবিষ্কারের দাবি প্রচুর, একটা বড় কোম্পানির প্রয়োজন। তাই তিনি তখনকার সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের কাছে গেলেন এবং প্রশ্ন করলেন তারা তার পেটেন্ট আর ছোট কোম্পানি কিনবে কিনা। তিনি সম্পূর্ণ ব্যাপারটার জন্য $1,00,000 চেয়েছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের প্রেসিডেন্ট তাকে ব্যঙ্গ করে ফিরিয়ে দিয়েছিল। তারা বলেছিলেন যে দামটা অর্থহীন, বাকিটা ইতিহাস। নতুন একটা $multi-billion ব্যবসা শুরু হলো, AT&T। আলেকজান্ডার গ্রাহাম বেলের গল্প শেষ হবার ঠিক পরেই সেদিন সান্ধ্যকালীন কাগজটা এসেছিল। তাতে আর একটা কোম্পানির আয়তন ছোট করার খবর ছিল। কর্মীরা ক্ষুব্ধ হয়ে অভিযোগ করছিল যে কোম্পানির মালিকানা অন্যায্য। একজন প্রায় 54 বছর বয়সের ম্যানেজার চাকরি হারিয়ে তার স্ত্রী আর 2টি শিশুকে নিয়ে ওই কারখানায় উপস্থিত হয়েছিলেন আর রক্ষীদের কাছে মালিকদের সঙ্গে দেখা করার একটা সুযোগ চেয়ে অনুরোধ করেছিলেন। তিনি মালিকদের জিজ্ঞাসা করতে চেয়েছিলেন যে তাকে বরখাস্ত করার ব্যাপারটা তারা পুনর্বিবেচনা করবেন কিনা। তিনি সম্প্রতি একটা বাড়ি কিনেছিলেন আর সেটা হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছিলেন। ক্যামেরা যার দয়া ভিক্ষার মর্মান্তিক দৃশ্য প্রকাশ করে পুরো পৃথিবীটাকে সেটা দেখাতে চেয়েছিল। বলা বাহুল্য, আমার দৃষ্টি আটকে গিয়েছিল। আমি 1984 সাল থেকে পেশাগতভাবে পড়াচ্ছি। এই একটা দারুণ অভিজ্ঞতা এবং একই সঙ্গে পুরস্কারও। এটা একটা বিচলিত করার মতো পেশাও বটে, কারণ আমি হাজার ছাত্রদের পড়িয়েছি এবং আমি সবার মধ্যে, এমনকি আমার মধ্যেও একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের সবার মধ্যেই বিস্ময়কর সম্ভাবনা আছে। আমরা সবাই সহজাত গুণসম্পন্ন। তা সত্ত্বেও যে জিনিস আমাদের পিছিয়ে দেয় তা হলো আত্মদ্বন্দ্ব। প্রয়োগীয় তথ্যের স্বল্পতা কিন্তু আমাদের পিছিয়ে দেয় না, আত্মবিশ্বাসের অভাবই আমাদের আটকে দেয়। কেউ কেউ অন্যদের থেকেও বেশি প্রভাবিত হয়। আমরা স্কুলের পাঠ শেষ করার পর উপলব্ধি করি যে কলেজ ডিগ্রি অথবা ভালো নম্বর এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। শিক্ষা জগতের বাইরে বাস্তব জগতে নম্বরের চেয়ে বেশি প্রয়োজন অন্য কিছু। লোকে একে সাহস বা আত্মবিশ্বাস, বেপরোয়া ভাব, স্পর্ধা, বাহাদুরি দেখানো, ধূর্ততা, দুঃসাহস, ধৈর্য অথবা মেধা ইত্যাদি অনেক কিছু বলেন। এই উপাদান তা সে যে নামেই ডাকা হোক শেষ অবধি একজনের ভবিষ্যৎ নির্ধারণ করে। সেখানে স্কুলের নম্বরের বিশেষ ভূমিকা নেই। আমাদের প্রত্যেকের মধ্যেই এক সাহসিকতা, মেধা, দুঃসাহস ইত্যাদি চারিত্রিক গুণের একটা না একটা দিক আছে। আবার চারিত্রিক দুর্বলতার দিকটাও আছে। এমন মানুষ যে তেমন মনে করলে হাঁটু গেড়ে বসে ভিক্ষাও চাইতে পারে। ভিয়েতনাম মেরিন কোর্সের পাইলট হিসেবে 1 বছর থাকার পরে আমি আমার চরিত্রের দুটো দিকই গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। একটা অন্যটা থেকে বেশি ভালো তাও নয়। তবু একজন শিক্ষক হিসেবে আমি মনে করি ব্যক্তিগত প্রতিভার সব থেকে বড় অন্তরায় তার আধ্যাত্মিক ভয় বা অত্যাধিক ভয় আর আত্মদ্বন্দ্ব। যখন দেখি ছাত্ররা উত্তরটা জানে কিন্তু উত্তরটা প্রতিক্রিয়া দেখানোর সাহস নেই, আমি হতাশ হই। বাস্তব জগতে অনেক সময় যে বুদ্ধিমান সেই এগিয়ে যায় না, তবে সাহসী অবশ্যই এগিয়ে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, আর্থিক প্রতিভার জন্য দুটোই প্রয়োজন,
প্রয়োগীয় জ্ঞান এবং সাহস। ভয় খুব বেশি হলে প্রতিভা চাপা পড়ে যায়। আমি আমার ক্লাসের ছাত্রদের ঝুঁকি নিয়ে সাহসী হতে, তাদের প্রতিভা দিয়ে ভয়কে জয় করে ক্ষমতা অর্জন করতে অনুপ্রেরণা দিই। এটা কারো জন্য কার্যকর হয়, আবার কাউকে শুধু ভয় পাইয়ে দেয়। আমি অনুভব করেছি বেশিরভাগ লোক অর্থের বিষয়ে নিরাপদেই খেলতে চায়। আমাকে প্রায় এ ধরনের প্রশ্ন শুনতে হয়, যেমন কেন ঝুঁকি নেব, কেন আমি আমার আর্থিক আইকিউ গড়ে তোলা নিয়ে মাথা ঘামাবো, কেন আমি আর্থিকভাবে স্বাক্ষর বা জ্ঞানী হব। আমি উত্তর দিই, আরও বেশি বিকল্প পাওয়ার জন্য। সামনে বিরাট পরিবর্তন আসছে। আমি যেমন শুরু করেছিলাম তরুণ আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের গল্প দিই, আগামী বছরগুলোতে ঠিক তার মতন অনেক মানুষ দেখা যাবে। বিল গেটসের মতন শত শত লোক থাকবেন, আর সারা বিশ্বে প্রতি বছর মাইক্রোসফটের মতন দারুণ সফল কোম্পানিও সৃষ্টি হবে। আর সঙ্গে সঙ্গে আরও অনেক দেউলিয়া হওয়া, ছাঁটাই হওয়া, ডাউন সাইজিং, আয়তনে ছোট করাও চলতে থাকবে। তাহলে কেন আপনার আর্থিক আইকিউ গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন? শুধু আপনি এর উত্তর দিতে পারেন। তবুও আমি নিজে কেন এটা করেছি তা বলতে পারি। এই সময়টা বেঁচে থাকার জন্য খুবই উত্তেজনাপূর্ণ। আমি বরং পরিবর্তনকে ভয় না পেয়ে অভ্যর্থনা জানাবো। আমি বেতন বৃদ্ধি হচ্ছে না বলে দুশ্চিন্তা না করে বরং কোটি কোটি টাকা রোজগারের চিন্তা নিমগ্ন থাকব। আমরা এক রোমাঞ্চকর যুগে বসবাস করছি, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আজ থেকে বেশ কয়েক প্রজন্ম পরে লোকেরা এই সময়ের দিকে পিছন ফিরে দেখে বলবে যে ওই সময়টা এক অসম্ভব উত্তেজনাময় যুগ। পুরানো মৃত্যুর আর নতুনের জন্মের এই যুগ আলোড়নপূর্ণ এবং রোমাঞ্চকর। তাহলে আপনার আর্থিক আইকিউ গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন কেন? কারণ তা করলে আপনি খুব উন্নতি করবেন। তা না করলে এই সময়টা আপনার জয় ভীতিময় হয়ে উঠবে। এই সময় সাহসীরা এগিয়ে যাবে, আর অন্যরা পুরনো খরধারা জীবনচক্র আঁকড়ে পড়ে থাকবে। 300 বছর আগে জমিকেই ধন বলা হতো, তাই যে জমির মালিক ছিল সেই ছিল ধনের অধিকারী। তারপরে এলো কারখানা আর উৎপাদন, আর আমেরিকার কর্তৃত্ব শুরু হলো। ব্যবসায়ীরা ধনের মালিক হলো। আজ তথ্যের যুগ। যে ঠিক সময়ে সবচেয়ে বেশি তথ্য পায় সেই ধনবান হয়। সমস্যা হচ্ছে পৃথিবীতে এই তথ্য আলোর গতিতে উড়ে বেড়ায়। এই নতুন ধনকে তাই সীমা দিয়ে বেঁধে রাখা যায় না। যেমন জমি বা কারখানাকে করা যেত, তাই পরিবর্তনও আরো দ্রুত আর আকস্মিক হবে। নতুন কোটিপতির সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পাবে, তেমনি অনেকে পিছিয়েও পড়বে। আজকাল আমি কত লোককে সংগ্রাম করতে দেখি। এরা পুরনো জীবনযাত্রা, তারা পরিবর্তনে বাধা দেয়। আমি এমন অনেক লোককে জানি যারা চাকরি হারাচ্ছে, তাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, আর এসবের জন্য তারা বুঝতে পারে না হয়তো তারা নিজেরাই সমস্যা। পুরনো ধারণাগুলো তাদের সবচেয়ে বড় দায়। এটা দায় কারণ তারা বুঝতে চায় না ওই ধারণা বা কর্মপন্থা হয়তো গতকাল সম্পত্তি ছিল, কিন্তু গতকালটা গত হয়েছে। এক দুপুরে আমার আবিষ্কৃত বোর্ড গেম ক্যাশ ফ্লোর সাহায্যে আমি ছাত্রদের বিনিয়োগ শেখাচ্ছিলাম। এক বন্ধু কাউকে সঙ্গে নিয়ে এসেছিল ক্লাসটাতে। এই বন্ধু সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছিল, আর বিবাহ বিচ্ছেদের বন্দোবস্ত করতে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছিল। সে কয়েকটি প্রশ্নের জবাব খুঁজছিল। তার বন্ধু ভেবেছিল আমার ক্লাসটা হয়তো তাকে সাহায্য করতে পারে। খেলাটা তৈরি করা হয়েছিল পয়সা কি করে কাজ করে তা শেখাবার জন্য। খেলাটা খেলতে খেলতে তারা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের ক্রিয়া প্রতিক্রিয়া বুঝতে শেখে। তারা শেখে কিভাবে এই দুটির মধ্যে ক্যাশ ফ্লো হয়, আর শেখে ধনোপার্জনের পন্থা, অর্থাৎ সম্পদের তালিকা থেকে পর্যাপ্ত পরিমাণ মাসিক ক্যাশ ফ্লো হওয়া উচিত যাতে তা মাসিক ব্যয়ভারের বেশি হয়। একবার এতে সফল হলে আপনি ইঁদুর দৌড় থেকে নিষ্কৃতি পাবেন আর ফার্স্ট ট্র্যাকে প্রবেশ করতে পারবেন। আমি আগে বলেছি, কোনো লোক খেলাটা ঘৃণা করে, কেউ আবার পছন্দ করে, আর অন্যরা বক্তব্যটা বুঝতেই পারে না। এই ভদ্রমহিলা কিছু শেখার মূল্যবান সুযোগ হারিয়েছিলেন। প্রথমবার উনি একটা নৌকার ছবি দেওয়ায় জুডেট কার্ড টেনেছিলেন। প্রথমে তিনি খুশি ছিলেন, ও আমি একটা নৌকা পেয়েছি। তারপর
যখন তার বন্ধু বোঝাতে চেষ্টা করেছিল তার আয়ের স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের সংখ্যা কি ভূমিকা আছে, তখন যেহেতু তার অঙ্ক বিষয়টা তার অপছন্দ ছিল, তাই তিনি বিরক্ত হয়ে পড়েছিলেন। যখন তার বন্ধু আয়ের স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর মাসিক ক্যাশ ফ্লোর পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছিল, টেবিলের বাকিরা প্রতীক্ষা করছিল, হঠাৎ যখন তিনি বুঝলেন সংখ্যা কিভাবে কাজ করে, তখন তিনি উপলব্ধি করলেন নৌকোটা তাকে জীবন্ত গিলে খাচ্ছে। পারে খেলায় তারা ডাউন সাইজিং এর জন্য চাকরি হারায় এবং তার একটি সন্তানের জন্ম হয়। এটা তার থেকে একটা সাংঘাতিক খেলা হয়ে উঠেছিল। ক্লাসের শেষে তার বন্ধু আমার কাছে এসে বলল যে তার মেজাজ খুব বিগড়ে গেছে। উনি ক্লাসে এসেছিলেন বিনিয়োগ সম্বন্ধে শেখার জন্য, আর উনি দীর্ঘ সময় ধরে চলা এই বোকার মতন খেলাটা মোটেও পছন্দ করছেন না। তার বন্ধু ওই খেলায় তার নিজের দেহ অর্থ ফেরত চাইলেন। তার মতে খেলাকে মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন মনে করা নেহাতি বোকামি। তৎক্ষণাৎ তার ফেরত দিয়ে দেওয়া হয় ও তিনি সেখান থেকে চলে যান। 1984 থেকে স্কুল কর্তৃপক্ষ যা করে না আমি তাই করে কোটি কোটি টাকা বানিয়েছি। স্কুলে বেশিরভাগ শিক্ষক বক্তৃতা দেয়, আমি ছাত্র হিসাবে বক্তৃতা অপছন্দ করতাম। আমার একঘেয়ে লাগতো আর অন্যমনস্ক হয়ে যেতাম। 1984 থেকে আমি খেলা আর সিমুলেশনের সাহায্য শেখানো শুরু করি। আমি সব সময় বয়স্ক ছাত্রদের খেলাকে তাদের বর্তমান জ্ঞান এবং জ্ঞানের প্রয়োজন তার প্রতিফলন হিসাবে দেখতে বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খেলা মানুষের ব্যবহারের প্রতিফলন, তাই এটা একটা তাৎক্ষণিক ফিডব্যাক অর্থাৎ প্রতিক্রিয়া। শিক্ষকের বক্তৃতার বদলে এখানে খেলাটাই একটা বক্তৃতা হয়ে যায়, যেটা আপনাকে ঠিক মনের মতন করেই ফিডব্যাক দেয়। ওই ভদ্রমহিলার বন্ধু পরে আমাকে ফোনে সব খবরাখবর জানিয়েছিলেন। তিনি বলেছিলেন তার বন্ধু ভালো আছেন এবং শান্ত হয়েছেন। ঠান্ডা মাথায় উনি এই খেলাটার আর ওর জীবনের মধ্যে সামঞ্জস্য দেখতে পেয়েছেন। যদিও তার এবং তার স্বামীর নৌকা ছিল না, কিন্তু তাদের কাছে বাকি যা যা সম্ভব সেসব ছিল। তিনি বিবাহ বিচ্ছেদের পর রেগে গিয়েছিলেন দুটি কারণে। এক, তার স্বামী কম বয়সী একটি মেয়ের সাথে পালিয়ে গিয়েছিল, আর অদ্বিতীয়ত বিয়ের 20 বছর পরে তাদের বিশেষ সম্পত্তি ছিল না। ভাগ করে নেবার মতো তাদের কাছে প্রায় কিছুই ছিল না। তাদের 20 বছরের বিবাহিত জীবন বেশ মজাদার ছিল, কিন্তু যা তারা জমাতে পেরেছেন তা হচ্ছে শুধু 1 টন ডুড্যাটস অর্থাৎ আজে বাজে জিনিস। তিনি বুঝতে পেরেছেন তার সংখ্যা নিয়ে কাজ করার আপত্তি তার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি না বুঝতে পারার লজ্জা থেকেই এসেছে। তিনি বিশ্বাস করতেন অর্থ পুরুষের কাজ। তিনি বাড়ি রক্ষণাবেক্ষণ করতেন, অতিথি আপ্যায়ন করতেন, আর তার স্বামী অর্থের দিকটা সামলাতেন। এখন তিনি নিশ্চিত যে তাদের বিবাহিত জীবনের শেষ 5 বছর তিনি তার কাছ থেকে টাকা কড়ি লুকিয়ে রেখেছিলেন। তার এখন নিজের উপরই রাগ হচ্ছে, কেননা তিনি অর্থের ব্যয় সম্বন্ধে এবং অবশ্যই ওই অন্য মহিলার বিষয়ে সচেতন হননি। ঠিক বোর্ড গেমের মতো পৃথিবীও আমাদের সবসময় তাৎক্ষণিক ফিডব্যাক প্রতিফলন দিচ্ছে। সচেতন ও সতর্ক থাকলে অনেক কিছু বোঝা ও শেখা যায়। বেশি দিনের কথা নয়, আমি আমার স্ত্রীকে অভিযোগ করেছিলাম ক্লিনাররা নিশ্চয় আমার প্যান্ট ছোট করে দিচ্ছে। আমার স্ত্রী শান্তভাবে হেসে আমার পেটে খোঁচা মেরে খবর দিয়েছিলেন প্যান্ট ছোট হয়ে যায়নি, অন্য কিছুর আয়তন সৃষ্টি বৃদ্ধি পেয়েছে। আমার ক্যাশ ফ্লো খেলাটা এমনভাবে তৈরি যা প্রতিটি খেলোয়াড়কে ব্যক্তিগত ফিডব্যাক দিতে পারে, আপনাকে নানা বিকল্প দেওয়ার এর উদ্দেশ্য। আপনি যদি নৌকার কাঠটা টানেন আর এটা আপনাকে দেনার দায়ে ফেলে, তাহলে প্রশ্ন হবে এখন আপনি কি করতে এবং নতুন আর বিভিন্ন আর্থিক বিকল্প উদ্ভাবন করতে শেখায়। এই খেলাটা 1000 জনের বেশি লোককে খেলতে দেখেছি। যেসব লোকেরা সবচেয়ে তাড়াতাড়ি র্যাট রেস থেকে বেরিয়ে আসে, তার সংখ্যা বোঝে আর সৃজনশীল অর্থগত বুদ্ধির অধিকারী হয়। তারা বিভিন্ন আর্থিক বিকল্পগুলি বুঝতে পারে। সবচেয়ে বেশি দেরি হয় সেই সব লোকেদের যারা সংখ্যার সাথে পরিচিত নন আর
প্রায় বিনিয়োগের ক্ষমতা বোঝেন না। ধনী লোকেরা অনেক সময় সৃজনশীল হয়, তারা বিচার বিবেচনা করে ঝুঁকি নেয়। অনেক লোক ক্যাশ ফ্লোর খেলার সময় খেলার প্রচুর অর্থ লাভ করে, কিন্তু তারা জানে না এটা নিয়ে কি করবে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাস্তব জীবনেও আর্থিকভাবে সফল হয়নি। মনে হয় সবাই তাদের ফেলে এগিয়ে যাচ্ছে, যদিও তাদের অর্থবল আছে, আর সেটা বাস্তব জীবনের সত্যি। এমন অনেক লোক আছেন যারা প্রচুর অর্থবান, কিন্তু তারা আর্থিকভাবে সামনে এগোতে পারছেন না। আপনার বিকল্পকে সীমিত রাখা অনেকটা পুরনো ধ্যান ধারণা আঁকড়ে থাকার মতো। আমার হাই স্কুলের এক বন্ধু এখন 3টে জায়গায় কাজ করে। 20 বছর আগে সে আমার সহপাঠীদের মধ্যে সবচেয়ে ধনী ছিল। তখন স্থানীয় চিনির কারখানা বন্ধ হয়ে গেল। সে যে কোম্পানির জন্য কাজ করত সেটাও ওই কারখানার সাথে বন্ধ হয়ে গেল। তার মাথায় শুধু একটা বিকল্প ছিল, সেই পুরাতনী বিকল্প, অর্থাৎ আরো পরিশ্রম করে কাজ করুন। এখন সমস্যা ছিল তিনি তার পুরনো কোম্পানির সমকক্ষ উচ্চ পদে চাকরি পেলেন না। ফলে তিনি এখন যে চাকরিগুলো করছেন তার জন্য তার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি আর মাইনে অনেক কম। জীবন ধারণের জন্য যথেষ্ট রোজগার করতে তিনি এখন 3টে চাকরি করছেন। আমি লোকেদের অভিযোগ করতে শুনেছি, ক্যাশ ফ্লো খেলতে খেলতে সঠিক সুযোগের কার্ডটা তাদের হাতে আসছে না, তাই তারা বসে আছে। আমি জানি বাস্তব জীবনে অনেকে তাই করে, তারা অপেক্ষা করে সঠিক সুযোগের। আমিও এও দেখেছি যে অনেক সময় লোকেরা ঠিক সুযোগের কার্ড পেয়েছে, অথচ তখন তাদের হাতে যথেষ্ট অর্থ নেই। তখন তারা অভিযোগ করে যে তারা ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসতে যেতে পারতো যদি তাদের আরো পয়সা থাকতো। তারা বাধ্য হয়ে ওখানে বসে আছে। আমি এখন লোক জানি যারা বাস্তবে তাই করে। তারা সব বড় বড় ব্যবসায়িক লেনদেনের প্রত্যক্ষ করে, কিন্তু তাদের অর্থ নেই। আবার এমন লোকও আছে যারা একটা বিরাট সুযোগের কার্ড টেনেছে, জোর গলায় পড়ে শুনিয়েছি, কিন্তু তাদের কোনো ধারণা নেই যে এটা একটা বড় সুযোগ। তাদের অর্থ আছে, সময়টাও ঠিক, তাদের কার্ডটাও আছে, কিন্তু তাদের কাছে যে সুযোগগুলো আছে তারা সেগুলি দেখতে পাচ্ছে না। তাদের ইঁদুর দৌড় থেকে নিষ্কৃতি পেতে আর্থিক পরিকল্পনায় কিভাবে যে একটা প্রয়োগ করা যায় তারা দেখতে পাচ্ছে না। আমি দেখেছি অন্যান্য সবার চেয়ে এরকম লোকের সংখ্যা সবচেয়ে বেশি। বেশিরভাগ লোক তাদের জীবনকালে সর্বশ্রেষ্ঠ সুযোগটি দেখেও চিনতে পারে না। 1 বছর পরে তারা এ ব্যাপারে সজাগ হয়, তবে তখন বাকিরা সবাই ধনী হয়ে গেছে। আর্থিক মেধা মানে একাধিক বিকল্প। যদি আপনার সামনে সুযোগ না আসে, আপনার আর্থিক অবস্থার উন্নতি করার জন্য কি করতে পারেন? যদি একটা সুযোগ আপনার হাতের মুঠোয় এসে যায় অথচ আপনার কাছে অর্থ নেই, এদিকে ব্যাংকও আপনার সাথে কথা বলতে নারাজ, আপনি সুযোগটা সদ্ব্যবহারের জন্য কি করতে পারেন? আপনার বিচক্ষণ অনুমান যদি ভুল হয় আর আপনি যার ভরসায় ছিলেন তা যদি না হয়, আপনি কি করে শূন্যকে কোটিতে পরিণত করবেন? তাকেই বলে অর্থগত বুদ্ধিমত্তা। কি হবে তা তেমন জরুরি নয়, যা জরুরি তা হলো শূন্যকে কোটিতে পরিণত করতে আপনি কতগুলো ভিন্ন ভিন্ন আর্থিক সমাধান উদ্ভব করতে পারেন। আর সেখানেই বোঝা যায় আর্থিক সমস্যার সমাধানে আপনি কতটা সৃজনশীল। বেশিরভাগ লোক শুধু একটাই সমাধান জানে, আরো পরিশ্রম করে কাজ করুন, অর্থ জমান আর ধার করুন। তাহলে আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে চাইবেন কেন? কারণ আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করে এমন মানুষ হতে চান, যা ঘটে আপনি তা গ্রহণ করেন আর একটা আরো উন্নতি করেন। খুব কম লোক বোঝে যে ভাগ্য সৃষ্টি করা যায়, ঠিক যেমন অর্থ। আর আপনি যদি আরো ভাগ্যবান হতে চান আর অর্থ উপার্জন করতে চান, আরো পরিশ্রম করার বদলে আপনার আর্থিক জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিক ঘটনা ঘটার জন্য অপেক্ষামান লোক হতে চান, তাহলে দীর্ঘ সময় অপেক্ষা করতে পারেন। এটা অনেকটা যাত্রা করার আগেই আগামী 5 মাইলের সব ট্রাফিক লাইন সবুজ থাকবে এই আশায় অপেক্ষা করার মতন। যখন মাইক আর আমি অল্প বয়সী ছিলাম, আমার ধনবান বাবা
আমাদের সব সময় বলতেন, অর্থই সার সত্য নয়। আমাদের ধনবান বাবা মাঝে মাঝে মনে করিয়ে দিতেন, সেই প্রথম যখন আমরা একসাথে প্লাস্টার অফ প্যারিস থেকে মুদ্রা বানাতে শুরু করেছিলাম, তখনই আমরা অর্থের গোপন রহস্য খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর অর্থের জন্য কাজ করে। তিনি বলতেন, ধনীরা অর্থ সৃষ্টি করে, অর্থকে তুমি যত সবকিছু ভাববে তত বেশি তুমি তার জন্য পরিশ্রম করবে। তোমরা যদি একবার বুঝতে পারো যে অর্থ সব নয়, তোমরা আরো ধনী হয়ে উঠবে। এটা তাহলে কি? মাইক, আমি প্রায় এই প্রশ্নটা করতাম, অর্থ যদি সব কিছু না হয় তাহলে কি? এটা এমন এক রকমের বোঝাপড়া বা যুক্তি বা চুক্তি। ধনবান বাবা এইটুকুই বলতেন, আমাদের সকলের সবচেয়ে ক্ষমতাবান সম্পত্তিটি হলো আমাদের বুদ্ধি। এটাকে যদি ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয়, মুহূর্তকালেই এটা প্রচুর ধন সৃষ্টি করতে পারে, যা 300 বছর আগেকার রাজা রানীদেরও স্বপ্নের অতীত। আবার একটা প্রশিক্ষণহীন মনোভাব চরম দারিদ্র সৃষ্টি করতে পারে, যা পুরুষানুক্রমে চলতে থাকে। তাদের পরিবারকেও এই দারিদ্রতা শিক্ষা দিয়ে ছাড়ে। তথ্যের যুগে কল্পনাতীতভাবে অর্থবৃদ্ধি হচ্ছে। কেউ কেউ অসাধারণ ধনী হয়ে যাচ্ছে শূন্য থেকে, শুধু ধ্যান ধারণা আর যুক্তির সাহায্যে। যেসব লোকেরা স্টক আর বিনিয়োগের ব্যবসা করে জীবন চালায়, তাদের জিজ্ঞাসা করলে জানবেন তারা সব সময় এইরকম হতে দেখছে। প্রায় মুহূর্তের মধ্যে কিছু না থেকে কোটি কোটি টাকা তৈরি হয়। আর কিছু না বলতে আমি বোঝাতে চাই কোনো টাকা লেনদেন ছাড়াই। এটা হয় যুক্তির মধ্য দিয়ে। বাণিজ্য ক্ষেত্রে এটা হাতের ইঙ্গিতে বা লিসবনের এক ব্যবসায়ীর স্কিনে টরেন্টোবাসী ব্যবসায়ীর স্কিন থেকে একটা বিপ্লে, যা আবার লিসবনে ফিরে আসে। ফোন মারফত আমার ব্রোকারকে কিনতে বলা হয় আর পর মুহূর্তে বিক্রি করতে বলা। এক্ষেত্রে পয়সার হাত বদল হয়নি, শুধু চুক্তি হয়েছে। তাহলে আপনার আর্থিক বুদ্ধিমত্তা গড়ে তুলবে কেন? শুধু আপনি তার উত্তর দিতে পারেন। আমি আপনাকে বলতে পারি কেন আমি আমার বুদ্ধি এই দিকটায় গড়ে তুলছি। আমি এটা করছি কারণ আমি দ্রুত অর্থ করতে চাই। আমার প্রয়োজন আছে বলে নয়, কিন্তু আমি চাই বলে। এটা একটা আকর্ষণীয় শিক্ষা প্রণালী। আমি আমার আর্থিক আইকিউ গড়ে তুলতে চাই কারণ আমি পৃথিবীর সবচেয়ে দ্রুততম আর সবচেয়ে বড় খেলায় অংশীদার হতে চাই। সেই যুগের অংশ হতে চাই যেখানে মানুষ নির্লজ্জভাবে বুদ্ধি দিয়ে কাজ করে, তাদের শরীর বা কায়িক পরিশ্রম দিয়ে নয়। তাছাড়া এখানেই সব কর্মকাণ্ড হচ্ছে, এরকমই হচ্ছে। এটা প্রগতির পথ ভয়ঙ্করও বটে, তবে মজাদারও। তাই আমি আমার সবচেয়ে শক্তিশালী সম্পদের বিকাশ করছি, আমার আর্থিক বুদ্ধিমত্তাতে বিনিয়োগ করছি আর সাহস করে সামনে এগিয়ে যাচ্ছে। আমি তাদের সাথে চলতে চাই। আমি যারা পিছনে পড়ে রইল তাদের সাথে থাকতে চাই না। আমি আপনাদের পয়সা তৈরির একটা সরল উদাহরণ দেব। 1990-এর প্রথম দিকে ফিনিক্সের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। আমি গুড মর্নিং আমেরিকা টিভি শোতে সেটা দেখেছিলাম। এতে একজন ফিনান্সিয়াল প্ল্যানার এসে নৈরাশ্যজনক ভবিষ্যৎবাণী করতে শুরু করলেন। তার উপদেশ ছিল, অর্থ বাঁচাও, প্রতি মাসে $100 রাখুন আর 40 বছরে আপনি একজন কোটিপতি হয়ে যাবেন। ঠিক আছে, প্রতি মাসে অর্থ সঞ্চয় একটা নির্ভেজাল আইডিয়া। এটা একটা বিকল্প, যে বিকল্পটায় বেশিরভাগ লোক সম্মত। সমস্যাটা হচ্ছে এটা ব্যক্তিকে বাস্তবটা দেখতে দেয় না। তারা তাদের পয়সায় আরো অনেক গুরুত্বপূর্ণ বৃদ্ধির সুযোগ হারায়। সমাজ তাদের পাশ কাটিয়ে এগিয়ে যায়। যেমন আমি বলছি, দেশের অর্থ ব্যবস্থা তখন খুব খারাপ ছিল। বিনিয়োগকারীদের জন্য এ একদম সঠিক বাজার পরিস্থিতি। আমার অর্থের একটা বড় অংশ স্টক মার্কেটে আর অ্যাপার্টমেন্ট হাউসে বিনিয়োগ করা ছিল। আমার ক্যাশ তাই কম ছিল, কারণ সবাই শেয়ার দিয়ে দিচ্ছে আর আমি কিনছি। আমি সঞ্চয় করছিলাম না, আমি বিনিয়োগ করছিলাম। আমার স্ত্রী আর আমার $1 মিলিয়ন চেয়েও বেশি ক্যাশ দ্রুত ঊর্ধ্বগামী মার্কেটে কাজ করছিল।
এটা বিনিয়োগ করার সবচেয়ে ভালো সুযোগ ছিল। অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয়। আমি কিছুতেই এই ছোট ছোট কেনাবেচাগুলো এড়িয়ে যেতে পারছিলাম না। যে বাড়িগুলো এক সময় $1,00,000 ছিল, এখন তা $75,000 দাঁড়িয়েছে। কিন্তু স্থানীয় রিয়েল এস্টেট অফিসে ব্যবসা করার বদলে আমি ব্যবসা শুরু করলাম দেউলিয়া অ্যাটর্নির অফিসে অথবা আদালতের সিঁড়িতে। এই সব জায়গায় যে বাড়ির দাম ছিল $75,000, তা কখনো $20,000 বা তার থেকেও কম দামে কেনা যেত। আমার এক বন্ধু আমাকে $2,000 90 দিনের জন্য ধার দিয়েছিল, তার উপর $200 সুদ ছিল। আমি অ্যাটর্নিকে ক্যাশিয়ার চেক দিয়ে দিয়েছিলাম। যখন এই অধিগ্রহণ চলছে, আমি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম $75,000 বাড়ি শুধু $60,000 পাওয়া যাচ্ছে। তার জন্য তৎক্ষণাৎ নগদ দিতে হবে না। ফলে এক নাগাড়ে ফোন বেজে চলেছিল। ভাবি ক্রেতাদের বাছা হয়েছিল। আর একবার যখন সম্পত্তিটা আইনত আমার হয়ে গেল, সমস্ত সম্ভাব্য ক্রেতারা বাড়িটা দেখার অনুমতি পেয়েছিল। বাড়িটা কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। আমি $2,500 প্রসেসিং ফি চেয়েছিলাম, যা তারা বেশ খুশি হয়ে দিয়েছিল। এরপর আইনত নাম পরিবর্তনে কাজ শুরু হয়ে গিয়েছিল। আমার বন্ধুর $2,000 অতিরিক্ত $200 সহ আমি ফিরিয়ে দিলাম। সে খুশি, যারা বাড়ি কিনেছে তারা খুশি, আর আমিও খুশি। আমি একটা বাড়ি $60,000 বিক্রি করেছি, যার জন্য আমার মাত্র $20,000 দাম দিতে হয়েছে। আমার সম্পত্তি তালিকার অর্থ থেকে $40,000 সৃষ্টি হলো ক্রেতার প্রত্যক্ষ রূপে, আর সম্পূর্ণ কাজটার সময় মাত্র 5 ঘন্টা। এখন আপনি যেহেতু আর্থিকভাবে স্বাক্ষর আর সংখ্যা পড়তে পারেন, আমি আপনাকে দেখাবো কেন এটা অর্থ আবিষ্কারের দৃষ্টান্ত স্বরূপ। বাজারে এইরকম হতাশাজনক অবস্থায় আমার স্ত্রী আর আমি আমাদের অবসর সময়ে এরকম সরল আদান প্রদান করতে পেরেছিলাম। যখন আমাদের বেশিরভাগ অর্থ অপেক্ষাকৃত বড় সম্পত্তি আর স্টক মার্কেটে লাগানো ছিল, আমরা ওই 6টা কেনা, তৈরি করা আর বিক্রির আদান প্রদান করে $1,90,000 বেশি অর্থ সম্পত্তি হিসাব সৃষ্টি করতে পেরেছিলাম। অর্থাৎ বছরে মোটামুটি $19,000 রোজগারের সমান। এর বেশিরভাগই আমাদের নিজস্ব কর্পোরেশনের মাধ্যমে সুরক্ষিত ছিল। এই বছরে $19,000 অনেকাংশে আমাদের কোম্পানির গাড়ি, গ্যাস, বেড়ানো, ইন্স্যুরেন্স, ক্লায়েন্টের সাথে ডিনার আর অন্য বিষয়ে খরচ করা হতো। যখন সরকার রোজগারের ট্যাক্স বসানোর সুযোগ পেত, ততক্ষণে এগুলো আইন অনুমোদিত প্রি ট্যাক্সের ব্যয় স্বরূপ খরচ হয়ে গেছে। এটা অর্থ আবিষ্কারের সৃষ্টি করাও আর্থিক বুদ্ধিমত্তা দিয়ে সেই অর্থ সুরক্ষিত রাখার একটা সহজ সরল উদাহরণ। নিজেকে জিজ্ঞাসা করুন, $1,90,000 সঞ্চয় করতে কতদিন লাগবে? ব্যাংক কি আপনার অর্থের 10% সুদ দেবে? চুক্তিপত্র 30 বছর বৈধ। আশা করি তারা যেন কখনো $1,90,000 না দেয়। তারা যদি মূলধনটা দিয়ে দেয়, আমাকে ট্যাক্স দিতেই হবে। তাছাড়া 30 বছর ধরে $19,000 করে নিয়ে গেলে মোট 5 লক্ষ চেয়েও বেশি আয় হয়। আমাকে লোকেরা প্রশ্ন করছে, যদি ওই লোকটি অর্থ না দেয় তাহলে কি হবে? এমনটি যদি বাস্তবে ঘটে, আর তা ভালো খবর। 1994 থেকে 1997 সাল পর্যন্ত ফিনিক্স স্থিত এক রিয়েল এস্টেটের বাজার পুরো দেশের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ছিল। সেই $60,000 বাড়ি কিনে তা বিক্রি করা হয়েছিল $70,000, আর একবার $2,500 নেওয়া হয়েছিল লোন প্রসেসিং ফি হিসাবে। নতুন ক্রেতার তখনও এটা খুবই সস্তার লেনদেন মনে হয়েছিল, আর এই প্রক্রিয়া অনবরত প্রয়োগ করা হয়। প্রথমবার আমি যখন বাড়ি বিক্রি করেছিলাম, আমি শুধু $2,000 ফেরত দিয়েছিলাম। এই আদান প্রদানে প্রায়োগিকভাবে আমার কোনো পয়সা দিতে হয়নি। আমার বিনিয়োগ থেকে রিটার্ন বা ফেরত ছিল অনন্ত। এটা একটা শূন্য থেকে প্রচুর উপার্জনের উদাহরণ। দ্বিতীয় আদান প্রদানে যখন আমি আবার বিক্রি করা হলো, আমি $2,000 আমার পকেটে রেখে দিতাম আর দেনার মেয়াদ 30 বছর বাড়িয়ে দিতাম।
যদি আমাকে টাকা বানাবার জন্য টাকা দেওয়া হয়, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট ROI কত হবে আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত যে এটা প্রতি মাসে $100 জমানোর থেকে বেশি, বাস্তবে 150 টাকা রোজগার করে তার উপর ট্যাক্স দিয়ে 100 টাকা হাতে পাওয়া, যার যেটা 40 বছর ধরে 5% সুদে জমানো হয়েছে, এই 5% সুদের উপর আবার আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। এটা খুব বুদ্ধিমানের কাজ নয়। এটা নিরাপদ হতে পারে কিন্তু বুদ্ধির পরিচয় নয়। আজকে 1997-তে যখন আমি এই বই লিখছি, বাজারের অবস্থা 5 বছর আগের তুলনায় সম্পূর্ণ বিপরীত। ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার US এর ঈর্ষার কারণ। যে বাড়িগুলো আমরা $6,000 বিক্রি করেছিলাম, এখন সেগুলোর মূল্য $1,10,000 সমান। কিন্তু পূর্ব চুক্তির সুযোগ এখন পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আমার একটা মূল্যবান সম্পত্তি, অর্থাৎ আমায় সময় নষ্ট করে খুঁজে বার করতে হবে। ওগুলো এখন খুবই অল্প, কিন্তু আজও হাজার হাজার ক্রেতা এই ধরনের বেচা কেনার খোঁজ করে বেড়াচ্ছে। অথচ কিছু কিছু বেচা কেনার সুযোগ আর্থিক লাভের সম্ভাবনার হবে অন্যান্য সুযোগ। আপনি এটা এখানে করতে পারেন না, এটা আইন বিরুদ্ধ, আপনি মিথ্যা কথা বলছেন। আমি প্রায় এ ধরনের মন্তব্য শুনি, কিন্তু ওটা কিভাবে করতে হয় আমাকে দেখিয়ে দিতে পারেন কি? এমন মন্তব্য কমই শোনা যায়। অঙ্কটা সোজা, অ্যালজেব্রা বা ক্যালকুলাসের প্রয়োজন নেই। আমি বেশি লিখি না, কারণ এসকল কোম্পানি আইন সংক্রান্ত সমস্ত আদান প্রদান এবং লেনদেনের দেখাশোনাও পরিচালনা করে। আমার ছাদ মেরামত করতে হয় না অথবা টয়লেট খুলতে হয় না, কারণ মালিকরা সেটা করে তাদের বাড়ি। মাঝে মধ্যেই কেউ অবশ্য পাওনা মেটায় না, তবে সে তো খুবই ভালো, কারণ তারা দেরি করলে আলাদা ফি দিতে হয়, অথবা তারা বাড়ি ছেড়ে চলে যায় আর তার সম্পত্তিটা আবার বিক্রি করা হয়। আদালতের কার্যপ্রণালী সেসবের দেখাশোনা করে। আপনার এলাকায় এটা কার্যকর নাও হতে পারে, বাজারের অবস্থা অন্য হতে পারে, কিন্তু এই উদাহরণটা দেখে বোঝা যায় কিভাবে সরল অর্থনৈতিক কার্যপ্রণালী অত্যন্ত অল্প পয়সায় কম ঝুঁকি নিয়ে হাজার হাজার ডলার সৃষ্টি করতে পারে। অর্থ যে শুধু একটা চুক্তি, এটা তারই উদাহরণ। মাধ্যমিক স্কুলের বিদায় যে কেউ এটা করতে পারে, তবুও বেশিরভাগ লোক তা করবে না। বেশিরভাগ লোক গতানুগতিক উপদেশ শুনবে। পরিশ্রম করে কাজ করে অর্থ জমাও। প্রায় 30 ঘন্টা কাজ করার পর মোটামুটি $1,90,000 সম্পত্তির সৃষ্টি হয়েছিল, আর কোনো ট্যাক্স দিতে হয়নি। আপনার কোনটা কঠিন মনে হচ্ছে? পরিশ্রম করে কাজ করুন, 50% ট্যাক্স দিন, যা বাকি থাকে সঞ্চয় করুন। সঞ্চিত ধনে 5% সুদ পাওয়া যায়, তাতেও ট্যাক্স নেওয়া হয়। সময় নিয়ে আপনার অর্থনৈতিক বুদ্ধি গড়ে তুলুন, আর আপনার মস্তিষ্কের ক্ষমতা আর সম্পত্তির ক্ষমতা প্রয়োগ করুন। এর সাথে বিকল্প এক ব্যবহার করে $1,90,000 জমাতে আপনার যা সময় লেগেছে সেটা যোগ করুন, কারণ সময় আপনার একটা প্রধান সম্পত্তি। এখন আপনি হয়তো বুঝতে পারবেন, যখন আমি বাবা মাদের বলতে শুনি আমার সন্তান স্কুলে ভালো করছে আর ভালো শিক্ষা পাচ্ছে, আমি যেন নীরবে মাথা নাড়ি। এটা ভালো হতে পারে, কিন্তু এটাই কি যথেষ্ট? আমি জানি উপরোক্ত বিনিয়োগ কৌশল একটা ছোট্ট উদাহরণ ব্যবহার করা হয়েছে। ছোট কিভাবে বৃহৎ হয়ে উঠতে পারে তা বোঝানোর জন্য এই উদাহরণ ব্যবহার করা হয়েছে। আমার সাফল্য দৃঢ় অর্থগত বুনিয়াদের গুরুত্বকে প্রতিফলিত করে, যেটা শুরু হয়েছিল অর্থ সংক্রান্ত সুদৃঢ় শিক্ষা দিয়ে। আমি এটা আগে বলেছি, কিন্তু এটা পুনরায় উল্লেখযোগ্য। অর্থগত বুদ্ধি 4টি প্রধান প্রায়োগিক দক্ষতার সমন্বয়ে তৈরি: আর্থিক সাক্ষরতা, সংখ্যা পড়বার ক্ষমতা, বিনিয়োগের রণনীতি, অর্থোপার্জন। বাজার সরবরাহ আর চাহিদা। বাজারে যা চেয়েছিল আলেকজান্ডার গ্রাহাম বেল তাই দিয়েছিলেন, বিল গেটসও তাই। একটা $75,000 বাড়ি
$60,000 বিক্রি করা হয়েছিল, অথচ তার খরচ পড়েছিল $20,000। এও বাজার কর্তৃপক্ষ সৃষ্টি, একটা সুযোগ বাজেয়াপ্ত করার ফল। কেউ কিনছে, আবার কেউ বিক্রি করছে। আইন, অ্যাকাউন্টিং, কর্পোরেট, রাজ্য আর জাতীয় নিয়ম কানুন সম্পর্কে সচেতনতা। আমি আইন মাফিক খেলতে বলি। ছোট ছোট বাড়ি কেনা, বৃহদাকার অ্যাপার্টমেন্ট কেনা, কোম্পানি, স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, মহামূল্যবান ধাতু, বেসবল কেনা বা যে কোনো জিনিস কেনা এবং তার সাহায্যে ধনোপার্জনের প্রয়াসে সাফল্যের জন্য এই মূল ভিত্তি বা এইসব কর্মদক্ষতা সমন্বয়ের প্রয়োজন। 1996-এর মধ্যে রিয়েল এস্টেটের বাজার আবার জমে উঠল, আর সবাই এতে ঢুকে পড়ল। স্টক মার্কেটেও ক্রয় বিক্রয় বৃদ্ধি পাচ্ছিল, আর সবাই এতে প্রবেশ করেছিল। ইউএসএর অর্থনীতি আবার নিজের পায়ে দাঁড়িয়েছিল। আমি 1993 বিক্রি করা শুরু করেছিলাম, আর এখন পেরু, নরওয়ে, মালয়েশিয়া আর ফিলিপিন্সে বেড়াচ্ছি। বিনিয়োগের পরিবর্তন হয়েছিল। কেনাকাটার ব্যাপারে আমরা সত্যিকারের রিয়েল এস্টেট বাজারে বাইরে ছিলাম। এখন আমি শুধু দেখছিলাম সম্পত্তির তালিকায় মূল্য বাড়ছে। হয়তো এ বছরের শেষে বিক্রি করা শুরু করতে হবে। এটা হয়তো নির্ভর করবে কংগ্রেসে পাস করা কিছু আইনের পরিবর্তনের উপর। আমার মনে হয় এই ছোট ছোট বাড়ির কেনা বেচায় কয়েকটা হয়তো বিক্রি শুরু হবে, আর $40,000 নগদে পরিবর্তন করতে হবে। আমার অ্যাকাউন্ট্যান্টকে ফোন করে নগদের জন্য তৈরি থাকতে আর এটা রক্ষা করার উপায় খুঁজে বার করতে বলতে হবে। আমি যে কথাটা বোঝাতে চাইছি তা হলো, বিনিয়োগ আসবে আবার যাবেও, বাজার উঠবে পড়বে, অর্থনৈতিক উন্নতি হবে আবার ভেঙে পড়বে, এগুলো চলতেই থাকবে। তাহলে কেন আপনার আর্থিক বুদ্ধি গড়ে তোলা নিয়ে মাথা ঘামাবেন? আবার শুধু আপনি এর উত্তর দিতে পারেন, আমি জানি কেন। শেখা আর গড়ে তোলার মন দিয়েছি। আমি করছি কারণ আমি জানি পরিবর্তন আসছে। আমি বরং পরিবর্তনকে স্বাগত জানাবো, অতীতকে আঁকড়ে থাকবো না। আমি জানি বাজার স্ফীত হবে, বাজার ভেঙে পড়বে। আমি আমার আর্থিক বুদ্ধির আকার বৃদ্ধি করব, কারণ আমি জানি একেবারে বাজার পরিবর্তনে কিছু লোক চাকরির জন্য ভিক্ষা করতে থাকবে। ইতিমধ্যে অন্যেরা জীবনের দেওয়া এই সুযোগ তুলে নেবে আর তাকে 1 মিলিয়নে পরিণত করবে। আমাদের সবাইকে মাঝে মাঝে এই সুযোগ দেওয়া হয়, সেটাই হলো আর্থিক বুদ্ধিমত্তার প্রতীক। ব্যক্তিগতভাবে আমি আর্থিক বৃদ্ধির জন্য প্রধানত 2টি মাধ্যম ব্যবহার করি, রিয়েল এস্টেট আর ছোট স্টক। রিয়েল এস্টেটকে আমার ভিত্তি হিসেবে ব্যবহার করি। প্রতিদিন আমার সম্পত্তি থেকে ক্যাশ ফ্লো হয়, আর মাঝে মাঝে দাম বেড়ে যায়। ছোট স্টকগুলো দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। আমি নিজে যা যা করি তাই করতে বলছি না, উদাহরণই। যদি সুযোগটা বেশ জটিল মনে হয় আর আমি বিনিয়োগটা বুঝতে না পারি, তাহলে আমি বিনিয়োগ করি না। আর্থিক সাফল্যের জন্য সোজা অঙ্ক আর সাধারণ বুদ্ধি, এই দুটোরই প্রয়োজন। উদাহরণ ব্যবহার করার 5টা কারণ আছে। লোকেদের আরও শেখার প্রেরণা দেওয়ার জন্য, লোকেদের জানাতে যে ভিত্তি যদি দৃঢ় হয় তাহলে এটা করা সহজ, সকলকে বোঝানো যে যে কেউ প্রচুর অর্থ উপার্জন করতে পারে। আপনার উদ্দেশ্য সাধনের হাজার বিকল্প আছে, তা দেখাতে যে এটা রকেট বিজ্ঞান নয়। এমন একটা সুযোগ যা বাকি সবার দৃষ্টি এড়িয়ে গেছে, সেটা কিভাবে খুঁজে পাওয়া যাবে? যা অন্যদের চোখ এড়িয়ে গেছে তা আপনি আপনার বুদ্ধি দিয়ে দেখবেন। উদাহরণস্বরূপ, আমার এক বন্ধু এই পুরনো ভেঙে যাওয়া বাড়িটা কিনেছেন। এটা দেখে ভুতুড়ে মনে হয়। সবাই ভাবছেন কেন উনি ওটা কিনেছেন। উনি যা দেখেছিলেন, যা আমরা দেখতে পাইনি, তা হচ্ছে বাড়িটার সাথে অতিরিক্ত 4টে ফাঁকা জমির টুকরো আছে। তিনি টাইটেল কোম্পানির সাথে গিয়ে সেটা বুঝতে পারেন। বাড়িটা কেনার পর তিনি বাড়িটা ভেঙে ফেলেন এবং বিল্ডারের সাথে বিক্রি করেন। যে দামে তিনি পুরোটা কিনেছিলেন তার 3 গুণ দামে তিনি মাত্র 2 মাসের কাজে $75,000 উপার্জন করতে পেরেছিল। এটা অনেক অর্থ নয়, কিন্তু এটা ন্যূনতম বেতনের চেয়ে বেশি এবং প্রায়োগিক খুব কঠিন। কি করে অর্থ রোজগার বা জোগাড় করতে হয়? সাধারণ লোকেরা শুধু ব্যাংকে যায়,
এই দ্বিতীয় ধরনের বিনিয়োগকারীর জানা প্রয়োজন কি করে পুঁজি জোগাড় করা যায় এবং এমন অনেক উপায় আছে যার জন্য ব্যাংকে যাবার দরকার পড়ে না। শুরুতে আমি শিখেছিলাম ব্যাংকের সাহায্য ছাড়া কি করে বাড়ি কেনা যায়। বাড়িটা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অর্থোপার্জন, দক্ষতার যা কিছু তা অমূল্য। প্রায় আমি লোকেদের বলতে শুনি, ব্যাংক আমাকে ধার দেবে না, অথবা আমার ওটা কেনার টাকা নেই। আপনি যদি দ্বিতীয় ধরনের হতে চান, আপনার শেখার প্রয়োজন কি করে সেটা করা যায়, সেটা বেশিরভাগ লোককে বাধা দিচ্ছে। অন্য কথায়, বেশিরভাগ লোকের অর্থাভাব যাদের কেনা বেচায় বাধা দিচ্ছে। আপনি যদি এই বাধাটা এড়াতে পারেন, যারা এই দক্ষতাটা শেখেনি তাদের থেকে আপনি অনেক এগিয়ে যাবেন। অনেকবার এরকম হয়েছে, আমার ব্যাংকে একটাও পয়সা না থাকা সত্ত্বেও আমি একটা বাড়ি, স্টক অথবা অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনেছি। আমি একবার একটা অ্যাপার্টমেন্ট হাউস কিনেছিলাম $1.2 মিলিয়ন দিয়ে। আমি একটা লিখিত চুক্তি ক্রেতা আর বিক্রেতার মধ্যে করেছিলাম, যাকে বলে টাইং ইট আপ। আমি তারপর জমা হিসাবে $1 লক্ষ প্রয়োগ করেছিলাম। ফলে আমি বাকি টাকাটা জোগাড় করতে আরো 90 দিন সময় পেয়েছিলাম। আমি এটা কেন করেছিলাম? কারণ আমি জানতাম এর দাম $2 মিলিয়ন। আমি কখনো টাকাটা তুলিনি, বরং যিনি আমাকে $1 লক্ষ দিয়েছিলেন তিনি এই লেনদেনটা খুঁজে বার করার জন্য আমাকে $50,000 দিয়েছিলেন। পুরো কাজটা আমার সময় লেগেছিল 3 দিন। আবার বলি, আপনি কি কিনছেন তার চেয়ে বেশি আপনি কি জানেন সেটা জরুরি। বিনিয়োগ করা কেনা নয়, এক্ষেত্রে আপনার জ্ঞানটা জরুরি। কি করে বুদ্ধিমান লোকেদের সংগঠিত করা যায়, সেই মানুষটাই বুদ্ধিমান যে লোকেদের সঙ্গে কাজ করে বা তেমন লোকেদের কাজে নিযুক্ত করে। যখন আপনার উপদেশের প্রয়োজন হবে, অবশ্যই বিচক্ষণভাবে উপদেশটা বেছে নেবেন। অনেক কিছু শেখার আছে, কিন্তু এর পুরস্কারও আকাশচুম্বী হতে পারে। যদি আপনি এসব দক্ষতা শিখতে না চান, তাহলে আপনাকে 1 নম্বরের বিনিয়োগকারী হওয়ার উপদেশ দেব। আপনি যা জানেন সেটাই আপনার সব থেকে বড় ধন। আপনি যা জানেন না সেটা আপনার সব থেকে বড় ঝুঁকি। ঝুঁকি সবসময় আছে, কাজেই ঝুঁকি এড়িয়ে না গিয়ে তা মোকাবিলা করার জন্য চেষ্টা করুন। পুরো অডিও বুকটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পুরো অডিও বুকটি মন দিয়ে শুনলেন এবং প্রমাণ করলেন আপনি আপনার কাজের জায়গায় সমাধান চান এবং বড় হওয়ার স্বপ্ন দেখেন। আপনারা বড় হয়ে উঠুন, জীবনে সফলতা অর্জন করুন, এটুকুই কাম্য আমাদের। এবং তাদের পথ ধরেই বড় হওয়ার সূত্র বের করুন, যিনারা সফলতা পেয়েছেন জীবনে এবং সফলতার সূত্র বইতে আবদ্ধ করে গেছেন। তাদের লেখা বইগুলো পড়ুন, অডিও বুক শুনুন এবং জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।